শুকরিয়া মহান আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যে আরও একটি নতুন আয়োজনে হাজির হতে পেরেছি। শূন্য থেকে জব প্রস্তুতির আরও একটি আয়োজন, প্র্যাকটিস অন সিকোয়েন্স অফ টেন্স বেসড অন লেকচার 5। অর্থাৎ গত দিনে যে লেকচারটা হয়ে গেছে আমার প্লে লিস্টে যেগুলো সাজানো রয়েছে সেই লেকচারের ওপরেই আমরা আজকে প্র্যাকটিস করব। শিরোনাম সিকোয়েন্স অফ টেন্স। যারা নতুন অ্যান্ড যারা ভুলে যাও পুরনো সবার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, ক্লাসগুলোর নিয়মিত নেওয়া হচ্ছে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত্রি 9টা বেজে 30 মিনিটে। নিয়মিত আপডেট পাওয়ার জন্য যুক্ত থাকতে পারো আমার পেজের সঙ্গে facebook.com/englishmoja.a1 এবং আমার গ্রুপের সঙ্গে ইংলিশ মজা উইথ রফিক স্যার। আমরা মূল আয়োজনে ফিরে যাচ্ছি। আমরা দেখে নিই কোন মাস্টার প্ল্যান অনুযায়ী আমাদের ক্লাসটি শুরু হচ্ছে। তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। অনেকে জিজ্ঞাসা, স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। ওকে, তাহলে আমরা দেখে নিই কোন মাস্টার প্ল্যান অনুযায়ী আমরা ক্লাসটি শুরু করছি বা চালাচ্ছি, তাই না? লেকচার 1 শেষ, 2 শেষ, এর মাঝের রেড কালার প্র্যাকটিসগুলো কিন্তু হয়ে গেছে। এরপরে 3 শেষ, 4 শেষ, 5ও শেষ। এই ক্লাসটি গত দিনে হয়েছে, ঠিক ওইটার উপরে আমরা প্র্যাকটিস করব সিকোয়েন্স অফ টেন্স। এই জন্য সবাই 134 পৃষ্ঠা বের করে ফেলো এমসিকিউ ম্যাজিক বই থেকে। রাইট, 134 পৃষ্ঠা বের করে ফেলো এমসিকিউ ম্যাজিক বই থেকে। সবাই হাতে বইটা নাও। ওকে, বাজারে হাজারো বই থাকতে পারে, অনেক বই থাকতে পারে, কিন্তু অনেক বই নিয়ে লাভটা কি? যদি একটি বই আমরা A to Z শেষ করতে না পারি, প্র্যাকটিস করতে না পারি, তো লাভ তো নেই। তো আমরা এরকমই টার্গেট রেখেছি, নিট বই থেকে আমরা আন্ডারস্ট্যান্ডিং টপিকগুলো, গ্রামার ফ্যাক্টগুলো বোঝার চেষ্টা করব, আর সেগুলো রিলেটেড যে প্র্যাকটিস পোর্শনটা সেটা এমসিকিউ ম্যাজিক বই থেকে কাভার করব। ওকে, তাহলে 134 না? ওকে, সো বইটা আমি খুলে ফেললাম। 134 পেজ না? ওকে, বাকিদের পেজ নাম্বারটা একটু জানিয়ে দাও। 134। ওকে, কি আমি কি ভুল লিখলাম কিছু? না, ঠিক আছে, সিকোয়েন্স অফ টেন্স। ওকে, আচ্ছা, সিকোয়েন্স অফ টেন্সের কথা বললেই তোমাদের কিন্তু মনে হয়ে যাওয়া উচিত যে সিকোয়েন্স অফ টেন্স আসলে জিনিসটা কি। তো মূল আয়োজনটি শুরু করব, তার আগে আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, বা তোমরা কতটুকু ধরে রাখতে পেরেছো আমি একটু দেখতে চাই। যেমন হি thought that, আনসারটা তোমরা সবাই একটু আমাকে জানিয়ে দাও। রাইট আনসার কোনটা হবে? অপশান এ, হি হ্যাড গন দেয়ার অন টাইম। বি নাম্বার, হি উড go there on time. He went there on time. জাস্ট আমি স্মৃতিটা একটু স্মরণ করে দেওয়া, মানে স্মৃতিতে তোমাদের একটু স্মরণ করার চেষ্টা করছি যে রাইট উত্তর আসলে কোনটা। আচ্ছা, হি উইল go there অন টাইম। এই বেসিক টেস্টটা দিচ্ছি যাতে করে গত দিনের বিষয়টি তোমার মাথাতে আসে। ঝটপট একটু কমেন্টে জানিয়ে দাও সম্ভব রাইট আনসার কী হতে পারে। হি থট দ্যাট হি হ্যাড গন দেয়ার অন টাইম, হি উড গো দেয়ার অন টাইম, নাকি হি ওয়েন্ট দেয়ার অন টাইম, আর নাকি ডি নাম্বার হি উইল গো দেয়ার অন টাইম। দ্রুত সময় দেব 30 সেকেন্ডস, দ্রুত। আর এটি পারার মধ্য দিয়েই আমি বুঝে নেব যে গত দিনের আলোচনা ধরে রাখতে পেরেছো কিনা, নাকি শিখছো আর অন্য দিক দিয়ে ভুলে যাচ্ছ। যা শিখছো সেটাকে কিন্তু ধরে রাখতে হবে মজবুতভাবে। ওয়েল, আমি অনেকে সঠিক আনসার দেখতে পাচ্ছি। আচ্ছা, লাইক বাটনে হিট করে দাও আর ভিডিওটা শেয়ার করে দাও। যারা যারা ভিডিওটা শেয়ার করলে আলহামদুলিল্লাহ, একটু শেয়ার লিখে দাও, সবাই একটু ডান লিখে দাও, ঠিক আছে? আমি একটু দেখতে চাই। দ্রুত দ্রুত দ্রুত। ওকে, সো আর টাইম ওয়েস্ট করবো না, এবার আনসারগুলো একটু মিলিয়ে নাও। আমরা গত দিনে সিকোয়েন্স অফ টেন্সের মূল কথা বলেছিলাম যে সেখানে ক্লজ থাকবে দুইটি, একটি হলো প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। একটি হলো, আচ্ছা আমাকে কি শোনা যাচ্ছে? আমি কিন্তু ট্রাই করিনি, আগে দেখি ঠিক মতো শুনতে পাচ্ছ আমাকে? ও আচ্ছা, ঠিক আছে, শোনা যাচ্ছে।
ঠিক আছে। ওকে, সো আমি যেটা বলছিলাম যে তোমরা আমাকে বলো, গত দিনের আলোচনায় কিন্তু আমি যেটি বলেছিলাম যে যে দুইটি ক্লজ থাকবে, একটি হলো প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। একটি প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, কোনো কারণে কি আচ্ছা ইউটিউবের লাইভ স্ট্রিমিংটা কি বন্ধ হয়ে গেছে? ও নো, ঠিক আছে। ওকে, তো দুইটি ক্লজ থাকবে, প্রিন্সিপাল ক্লজ এবং এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজটাকে এনিহাউ পাস্ট টেন্সে নিয়ে আসতে হবে। থট, THOUGHT, আচ্ছা মিসিং হয়েছে, তো থট টিটা দিয়ে নাও। তাহলে হি হ্যাড গন, পাস্ট পারফেক্ট, এটিকে অবশ্যই রাইট বলতে পারি, এটি পাস্ট টেন্সের, সুতরাং আমি এটিকে রাইট লিখে দিচ্ছি পাশে। ওকে, রাইট। ওকে, সো নর্মালি উইল থেকে উড, এটাকে ফিউচার ইন দ্য পাস্ট বলতে পারি, অবশ্যই ডেফিনেটলি এটিও রাইট। তাহলে উড গো আছে, এটিকেও আমি রাইট বলছি, যেহেতু পাস্ট টেন্সে রয়েছে তাহলে এই পাশে আমি উড গো করতে পারছি, এটিও রাইট। ওকে, অ্যান্ড পাস্ট টেন্সে রয়েছে, অন্য পাশে গো থেকে ওয়েন। তবে এই রুলটা মানে দেখো, যদি এটাও থাকে, এই পাস্ট ইনডিফিনিটও থাকে, পাস্ট পারফেক্টও থাকে, সর্বদাই তোমরা পাস্ট পারফেক্টটাই চুজ করবে। এবং বিভিন্ন চাকরি পরীক্ষাতে কিন্তু আমি এটি দেখেছি, এই ধরনের হালকা বৈষম্য রাখা হয়েছে দুটো অপশানের ভেতরে, একটি রাখা হয়েছে পাস্ট পারফেক্ট এবং আরেকটি রাখা হয়েছে পাস্ট ইনডিফিনিট। সেক্ষেত্রে পাস্ট পারফেক্টটা তোমাদেরকে চুজ করতে হবে, বিকজ ন্যারেশনের মতো করে যেহেতু অর্থ হয়, তো সেক্ষেত্রে পাস্ট পারফেক্টটাই বেস্ট। এই জন্য এটি আমরা নিচ্ছি যেহেতু পাস্ট টেন্স, কিন্তু বেস্ট হলো হ্যাড গন, ঠিক আছে, অথবা উডগন থাকলে তো উডগন হতেই পারে, তাহলে এটিকেও আমি রাইট বলছি। বাট এটা কোনোভাবে হতে পারে না, বিকজ এই পাশে যেহেতু পাস্ট টেন্স রয়েছে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটা যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, সাবঅর্ডিনেট ক্লজটা ফিউচার টেন্স হবে না। হ্যাঁ, ফিউচার টেন্স হতে পারতো যদি এটা প্রেজেন্ট টেন্স হতো, যে হি থিংস লাইক দিস, এরকম কিছু একটা। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট টেন্সে থাকলে অ্যানি হাউ তোমাকে পাস্ট টেন্স করতে হবে, সেই দিক থেকে কিন্তু এটি রং। আচ্ছা, এটি একটু আমি আন্ডারলাইন করে দিই, তাহলে অবশ্যই এটিকে আমি কি বলছি, রং বলছি, এই জায়গাটা এটিকে রং বলছি আমি। ওকে, এইবার ঝটপট একটু কমেন্টে জানিয়ে দাও আত্মবিশ্বাসের সঙ্গে তোমরা কারা কারা রাইট আনসার দিয়েছ, দ্রুত। আপনার সঙ্গে নতুন পূর্বের ক্লাসগুলো পাচ্ছেন, স্টে কানেক্টেড। আমি সবার শেষে জানিয়ে দেবো যারা নতুন রয়েছে, পূর্বের সমস্ত ক্লাসগুলো শূন্য থেকে জব প্রস্তুতি মানে 1, 2 এভাবে সমস্ত ক্লাসগুলো কোথায় সাজানো রয়েছে আমি সব শেষে বলবো। হ্যাঁ, ইয়েস, মুরাদ হাসান, এ ইজ দ্য বেস্ট আনসার দেন BC। অবশ্যই ডেফিনেটলি আমি তো বলেই দিয়েছি যে এই নাম্বারটা বেস্ট আনসার। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা বুঝে শুনে 3টি আনসারটাকে রাইট বলেছো। দেখো, আমি চাচ্ছি তোমার বেসিকটা বিল্ড আপ হোক, মানে তুমি যেন ভুল করেও পাস্ট টেন্স দেখে অন্য পাশে যেন তুমি প্রেজেন্ট বা ফিউচার টেন্স করে না ফেলো, যদি করে ফেলো তোমার বেসিকে দুর্বল রয়েছে। দ্যাটস ওয়াই আমি চাচ্ছি তোমার বেসিকটাকে আমি একটু শক্ত করে দিই, তখন তুমি নিজেই অনেক বই পড়ে অনেক কিছু দেখলেও বুঝে ফেলবে। শুরু করছি এবার আমরা এই সিকোয়েন্স অফ টেন্সে বিগত বছরে যে প্রশ্নগুলো লাইক দিস, সোনালী ব্যাংকে আসা প্রশ্ন, BCS-এ আসা প্রশ্ন, এই কোয়েশ্চেনটা দেখো, ইট ইজ টাইম, সাধারণ নিয়ম, যেগুলো খুবই সাধারণ নিয়ম, আমি ওগুলো দ্রুত পাস করব। আর আজকের ক্লাসটা আমি এমনিতে একটু দ্রুত শেষ করতে চাই। ইট ইজ টাইম, আমাদের নিয়মটা শর্টকাট দেওয়া আছে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে পরবর্তী টেন্সটি কি পাস্ট টেন্স হয়ে যায়। ইট ইজ হাই টাইম অর ইট ইজ টাইম, উই গট রেডি, গট রেডি অর উই মে মিস দ্য ট্রেন। এই সেন্টেন্সটা না খুব অদ্ভুত। কিভাবে অদ্ভুত? কারণ হলো সাধারণত আমরা এতদিন দেখে আসতাম যে ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইমের পরে এই একটি সেন্টেন্স দিয়ে কিন্তু পরবর্তীটা শেষ হয়ে যেত, বাট অর দিয়ে কিন্তু আবার নতুন করে যুক্ত করা হয়েছে। ডেফিনেটলি এই সেন্টেন্সটা একটু ব্যতিক্রম। তাহলে এটি উত্তম সময়, উপযুক্ত সময় আমাদের প্রস্তুত হওয়ার, অথবা কি হবে, উই মে মিস দ্য ট্রেন, আমরা ট্রেনটা মিস করতে পারি। কিছুই না, এই নিয়মটি নিয়ে গতদিনে অনেক কথা বলেছি আমরা, ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম। আচ্ছা, অ্যাজ দ্য সান আই ডিসাইডেড টু গো আউট, BCS 24 এবং 26-এ আসা প্রশ্ন, অর্থাৎ 24-এটা 26-এ রিপিট হয়েছে, আর সামনের দিনগুলোতে যে রিপিট হবে না তার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই, সেক্ষেত্রে অবশ্যই দেখে রাখতে হবে। আচ্ছা, একজনের একটি প্রশ্ন আমার মনে হয় সবার জ্ঞাতার্থে জানানো দরকার, স্যার ইউটিউবে আপনার ভিডিওতে মাঝে মাঝে অ্যাড দেয় কেন? আমি কি বলবো ওকে, বলো। আমাকে প্রশ্ন করেছে একজন যে আপনার ভিডিওতে মাঝে মাঝে অ্যাড দেয় কেন, তাহলে তো এটা মানে অন্য সময় বলা যাবে এই বিষয়গুলো নিয়ে। আচ্ছা, অ্যাজ দ্য সান ডট ডট আই ডিসাইডেড টু, প্রিন্সিপাল ক্লজ কোনটা? এইটা,
সাবঅর্ডিনেট কোনটা? এইটা, এই যে বৈশিষ্ট্য আছে না, অ্যাজ, সিন্স, দ্যাট, আমি তো গতদিনে বলেছি এগুলো নিয়ে বিস্তারিত কথা। সো প্রিন্সিপাল ক্লজটা পাস্ট টেন্সে, ডিসাইডেড আন্ডারলাইন করো। এটি যেহেতু পাস্ট টেন্সে, তুমি নিশ্চিত থাকো এই পাশে পাস্ট টেন্স করতে হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই পাস্ট টেন্স থাকলে, মানে এইরকম পাস্ট টেন্স থাকলে মানে শেষে প্রিন্সিপাল ক্লজ এবং সেটি পাস্ট টেন্স, মনে রাখতে হবে এই পাস্ট টেন্সের সঙ্গে পাস্ট কন্টিনিউয়াসের অর্থটা সবচেয়ে বেশি যৌক্তিক এবং সুন্দর। মনে রেখো, শুধুমাত্র গ্রামার শিখলে হবে না, গ্রামারের পাশাপাশি অর্থটাকে তোমার বুঝতে হবে, তবেই তো গ্রামারের সার্থকতা। লাইক দিস, বাংলাটা দেখো, অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং, যেহেতু সূর্য আলো ছড়াচ্ছিল, তার আলো ছড়াচ্ছিল, দ্যুতি ছড়াচ্ছিল, আই ডিসাইডেড টু গো আউট, অর্থাৎ তখন আমি যাওয়ার কথা ভেবেছিলাম, অর্থাৎ এইটা চলমান বোঝাচ্ছে। এখন অনেকের কিন্তু হয়তোবা নজর আসতে পারে লাইক দিস, হয়তোবা শাইন, শোন যদি পাস্ট টেন্স থাকে, না, এই পাশে পাস্ট টেন্স থাকলে অন্য পাশটা, মানে এই সাবঅর্ডিনেট ক্লজটা যখন এই পাশে থাকে সেটিতে কন্টিনিউয়াস টেন্সটা সবচেয়ে বেশি যৌক্তিক। এরকম আরও কয়েকটা এক্সাম্পল রয়েছে, আমি একটু পরে সেটা দেখানোর চেষ্টা করছি। ওকে, সো নাম্বার 2, উই প্রেড দ্যাট, খুবই সিম্পল, এটি ইউনিভার্সিটি একটি প্রশ্ন। তো দেখো, উই প্রেড দ্যাট পাস্ট টেন্সে রয়েছে, আমরা এই পাশে কী বেছে নিলাম? উড বি। আচ্ছা, এগুলো নিয়ে কি আসলে বেশি টাইম ওয়েস্ট করার দরকার আছে আমার? তোমরা যদি প্রবলেম ফেস করো তাহলে আমাকে বলতে পারো। যেমন আমি এইগুলো নিয়েই তো গতদিন থেকে কথা বলছি যে পাস্ট টেন্স রয়েছে, তাই তোমাকে পাস্ট টেন্স করতে হচ্ছে, উইল থেকে উড, আর বি তো রয়েছে, উড বি, এটি মেইন ভার্ব। তো উইল আসবে না, মে আসবে না, বিং তো হতেই পারে না, সরাসরি সাবজেক্টে পরে বিং কীভাবে হয়? বাট কোনোভাবে যদি প্রেড না থেকে লাইক দিস এখানে প্রে থাকতো, যদি প্রে থাকতো, তাহলে কিন্তু কথা এরকম ছিল যে প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে অর্থ অনুযায়ী যে কোনো টেন্সে হতে পারে, এক্ষেত্রে সবগুলো উত্তর কিন্তু রাইট হয়ে যাবে। সো এই জিনিসটুকুই জানতে হবে তোমার, এইটুকু হচ্ছে বেসিক। এবং একটি মজার বিষয় হলো যে সিকোয়েন্স অফ টেন্সের আলোচনা আজকে যে কয়টা দেখানো হবে, এই কয়টা যদি রপ্ত করতে পারো, জাস্ট বুঝে নিতে পারো, তাহলে যে পরীক্ষা দিতেই যাও না কেন ঘুরে ফিরে ওই কয়টার ভেতরে কোয়েশ্চেন হয়। কেননা সিকোয়েন্স অফ টেন্সের আলোচনা খুব বেশি বড় নয়, অনেক অনেক ছোট। 4 নম্বরে আসি এবার, ইসলামিক ইউনিভার্সিটিতে আসা একটি প্রশ্ন, আই নেভার থট, রাইট, থট পাস্ট টেন্স, তাই অন্য পাশে আমাকে পাস্ট টেন্স করতে হচ্ছে, উড সি ইউ এগেন। এটা কিন্তু গতদিন আমি এক্সাম্পলে দেখিয়েছিলাম তোমাদের। আচ্ছা, একজনের প্রশ্ন করেছে সাদেক হোসেন যে হার্ডগুলোর প্র্যাকটিস করেন। হ্যাঁ, হার্ডগুলোই দেখাবো, রাইট। এখানে হার্ড বলতে কিছুই নেই, সবগুলোই একেবারে ইজিয়েস্ট, সবগুলো অনেক সহজ। আচ্ছা, তাহলে এটা গেল। এরপরে বিসিএস 24তম বিসিএসে, আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ, এই অ্যাজ সুন অ্যাজের ব্যাপারটা দেখো, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাজ সুন অ্যাজের এক পাশে পাস্ট টেন্স থাকলে অন্য পাশে কিন্তু পাস্ট টেন্স হয়, রাইট। সো প্রিন্সিপাল ক্লজটা যখন পাস্ট টেন্স হয়েছে, সাবঅর্ডিনেটটাকেও কিন্তু আমরা কী করেছি? পাস্ট টেন্স করেছি। এটি অ্যাজ সুন অ্যাজের একটি দারুণ রুল, একটি চিরন্তন রুল, জাস্ট দেখে রাখো। যেমন গতদিনে কিন্তু আমি এই রুলটা তোমাদের শেখাইনি, কিন্তু যখন তোমরা প্র্যাকটিস করতে এসেছো তখন কিন্তু এগুলো দেখছো এবং দেখার পরে আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে যে আচ্ছা এইটাই তো ওই সিকোয়েন্স অফ টেন্সের মতো বিষয়। আচ্ছা, হি লেফট দ্য হাউস অ্যাজ সুন অ্যাজ, ওকে, একটু আগে শেখালাম অ্যাজ সুন অ্যাজের এই পাশে পাস্ট টেন্স, তাই এই পাশেও কী হবে? পাস্ট টেন্স হবে। ওকে, আই উইল ফোন বাবর, আমি বাবরকে ফোন করব অ্যাজ সুন অ্যাজ, ইয়েস। এই রুলটা আমি তোমাদেরকে সবাইকে হাইলাইটেড বলবো, ঢাকা ইউনিভার্সিটির এটি একটি প্রশ্ন, এই রুলটা। যেমন অ্যাজ সুন অ্যাজের রুল হচ্ছে দুটি, পাস্ট ইনডিফিনিট, ছোট করে লিখে নাও সবাই, পাস্ট ইনডিফিনিট, তারপরে অ্যাজ সুন অ্যাজ, পরেরটি হয় পাস্ট ইনডিফিনিট। অ্যাজ সুন অ্যাজের নিয়ম যেটা তোমরা একটু আগে দেখলে, আমি একটু আগে বোঝালাম। আর এখন দেখো অ্যাজ সুন অ্যাজের এই পাশে ফিউচার টেন্স আর অন্য পাশে হচ্ছে প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? এই রুলটা একটু মনে রাখো, যদি কখনো ফিউচার টেন্স হয়, রাইট, ফিউচার ইনডিফিনিট হয়, তাহলে প্লাস অ্যাজ সুন অ্যাজ, পরেরটা হয়ে যায় প্রেজেন্ট ইনডিফিনিট। এই স্ট্রাকচারটা মাঝে মাঝে তোমাকে একটু কষ্ট দিতে পারে, এটি তোমাকে একটু মনে রাখতে হবে। পাস্ট টেন্স থাকলে অন্য পাশে পাস্ট টেন্স হবে, ফিউচার টেন্স থাকলে অন্য পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন এই বাক্যটা যদি আমি তোমাদেরকে টেস্ট হিসেবে দিতে চাই, লাইক দিস, একটু খেয়াল করো, আই উইল ফোন দেব না, আই ফোনড ইউ, ফোনের পাস্ট টেন্স করে দিলাম ফোনড ইউ। সো এখন এখানে অপশান দিচ্ছি, অপশান এ তুমি কি এখানে দেবে হেয়ার, অপশান বিতে হার্ড। একটু বুঝে শুনে এবার আনসারটা করো।
হ্যাঁ, আমি জানি তুমি পারবে, সেটা নিয়ে বলার কিছু নেই, কিন্তু তারপরে কি হয়, যদি আত্মবিশ্বাস নিয়ে আনসারটা করো এবং বুঝে আনসারটা করো, তাহলে ভবিষ্যতে এই ধরনের আর কোনো কোয়েশ্চেন তোমার প্রবলেম হবে না। দ্রুত আরেকটি কথা বলি, আমাদের যেহেতু আয়োজনটি হচ্ছে শূন্য থেকে জব প্রস্তুতি, সুতরাং একটা পর্যায়ে আমি এত বেশি কঠিন কঠিন মডেল টেস্টগুলো নিব বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর, তখন এটাও ফিল করতে পারবে যে সরি, শূন্য থেকে জব প্রস্তুতি আসলে পূর্ণ হচ্ছে কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার অনেকে রাইট উত্তর করছো। ওকে, সো অ্যাজ সুন অ্যাজ এর, ওকে, অ্যাজ সুন অ্যাজ এর এই পাশে পাস্ট ইনডিফিনিট, তাই অন্য পাশে আমি করছি পাস্ট ইনডিফিনিট। যে আই ফোনড বাহার, মানে বাহারকে আমি ফোন করেছিলাম যখনই আমি কোনো খবর শুনেছিলাম, রাইট? যখনই কোনো খবর শুনেছিলাম তখনই বাহারকে ফোন করেছিলাম, আর আমি বাহারকে ফোন করব যখনই আমি কোনো খবর শুনবো, রাইট? অ্যাজ সুন অ্যাজ এর পরে কিন্তু ডাবল ফিউচার টেন্স হয় না, রাইট? এই পাশে ফিউচার, এই পাশে ফিউচার নয়, এই পাশে ফিউচার না দিলেও ফিউচারের মতো অর্থ হয়। অ্যানিওয়ে, আশা করি বুঝে নিয়েছো এবং এরপর থেকে এই ধরনের ভুলগুলো করবে না। আচ্ছা, এবার আসো 9 নাম্বার, নো সোনার হ্যাড। ওকে, এটি আমরা মোটামুটি জেনে দেখে অভ্যস্ত হয়েছি যে নো সোনার সঙ্গে হ্যাড বসে। কি বসে? নো সোনারের সঙ্গে হ্যাড বসে, নো সোনার হ্যাড। আর আচ্ছা, এই আয়োজনটি বা এই ব্যাপারটি বোঝানোর পূর্বে তোমাকে আমি ছোট্ট একটা টেস্ট দিয়ে আমি তোমার মগজটা ধোলাই করতে চাই, জানতে চাই যে তুমি আসলে ফাইনাল পরীক্ষায় এরকম আনসার থাকলে তুমি কি দেবে, বুঝে শুনে আনসার করবে, ঠিক আছে? নো সোনার হ্যাড, ফিল ইন দ্য গ্যাপ করলাম, আই সিন, না ফিল ইন দ্য গ্যাপ দিলে হবে না, হ্যাড আই সিন ইউ, দেন ইউ স্টুড আপ। এই একটি কোশ্চেন দেব, আরেকটি দেব নো সোনার ডিড দিয়ে দেবো, ঠিক আছে? ডিড আই, তাহলে এখানে আমি সি দিয়ে দিই, অ্যান্ড তোমাকে প্রশ্ন করি যে হুইচ ওয়ান ইজ কারেক্ট। 9 নম্বরের ব্যাপারটাতে তো আমি যাবই, কিন্তু তার আগে তোমার ভেতরে কি ধরনের ধারণা রয়েছে, তুমি আসলে কি বোঝো সেই বিষয়টি আগে আমি জানতে চাই। দ্রুত একটু জানিয়ে দাও এটার সম্ভাব্য রাইট আনসার কোনটি নেবে। চুজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, 8 নাম্বারটা বাদ পড়েছে। আচ্ছা, দেখছি ওকে, দ্রুত। নো সোনা হ্যাড আই সিন ইউ, দেন ইউ স্টুড আপ। আরেকটি বিষয় বলি যে নো সোনারের সঙ্গে দেনটাই বহুল প্রচলিত ফর্মাল, আর ইনফর্মাল বা ইরেগুলার ইউজে মাঝে মাঝে হোয়েন দেখা যায়, সেটি খুবই কম পরিমাণে। ওকে ফাইন, আমি দেখতে পাচ্ছি ইয়েস, অনেক আত্মবিশ্বাস নিয়ে রাইট উত্তর করছো। ইয়েস, নো সোনা হ্যাড ডট ডট দেন, এটি তো রাইট হবেই, কারণ এটি ছোটোবেলা থেকে দেখে আসছি আমরা, না? সো ডেফিনেটলি বাক্যটিকে রাইট বলছি। আর নো সোনার ডিডও হতে পারে, আজকের পর থেকে এই ধরনের ব্যাপারগুলোকে ধরে রাখতে হবে যে না এটাও হতে পারে, সো এটিও হতে পারে। শুধু পার্থক্য রয়েছে, সেই পার্থক্য জায়গাটা দেখো। আমরা যখন নো সোনা হ্যাড নিচ্ছি ভার্বে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? আমরা যখন নো সোনা ডিড নিচ্ছি তখন সেটা কিন্তু প্রেজেন্ট, সরি কি বলে, পাস্ট ইনডিফিনিট হচ্ছে। তো সেটা হতেই পারে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এটা যে হতে পারে এটা তোমাকে অবশ্যই জানতে হবে। এবং এটা যে কেন হচ্ছে, আমরা যদি এটাকে লাইক আমি প্রুভ করতে চাই, প্রমাণ করতে চাই, তাহলে আমরা কি করব? অ্যাজ সোন অ্যাজ ইউ, অ্যাজ সোন অ্যাজ, যখনই আই স ইউ, আমি তোমাকে দেখেছিলাম, কমা, যখনই আমি তোমাকে দেখেছিলাম, ইউ স্টুড আপ। এই বাক্যটাকে যদি আমি নেগেটিভ করতে বলি, এটাকে যদি আমি নেগেটিভ করতে বলি, দেখো আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে এই কারণে, বিকজ এটি কিন্তু বেসিক থেকে শুরু করা। আমি শুধু সলভ করে কোয়েশ্চেন চলে গেলাম, এরকম তো বাজারে অনেক বই আছে, অনেক স্যারও রয়েছেন যারা জাস্ট বুঝে চলে গেল। বাট আমার মূল আয়োজনটা হলো যে তোমাকে আমি আসলে বেসিকটা শিখিয়ে দেবো যে কেন এই ঘটনাগুলো ঘটছে। অ্যাজ সুন অ্যাজ আই স ইউ, যখনই আমি তোমাকে দেখেছিলাম, ইউ স্টুড আপ, তুমি দাঁড়িয়ে গিয়েছিলে। এটাকে যখন আমি নেগেটিভ করতে বলছি তখন তুমি কি করছো? যারা জানো না একটু জেনে রাখো, অ্যাজ সুন অ্যাজ থাকলে নেগেটিভের সময় আমরা কি নিয়ে আসি? নো সোনার হ্যাড নিয়ে আসি। এটা কি মনে আছে? এটা কিন্তু গ্রামারে একেবারে একটি শাশ্বত রুল, মোটামুটি ইউনিভার্সাল একটি রুলের মতো বিষয়। নো সোনার হ্যাড, ওকে ফাইন।
নো সোনা হ্যাড, ওকে। আর তারপরে কি, নো সোনা হ্যাড, আর তারপরে আই, ওকে, আইটাকে নিলাম। এরপরে কি, যেহেতু আমি হ্যাড নিয়েছি তাই এবার সটাকে আমি সিন বানাই দেবো। আচ্ছা, তাহলে বুঝতে পারছো উৎসমূলে বা অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা পাস্ট টেন্সেই ছিল, কিন্তু নো সোনা হ্যাড নিয়ে আসার জন্য সেটিকে আমি পাস্ট পারফেক্ট করেছি। তার মানে আমি চাইলে কিন্তু সেটিকে পাস্ট ইনডিফিনিটও করতে পারি। আমি ওই জিনিসটাই প্রুভ করার চেষ্টা করছি যে আসলে ব্যাপারটা কোথায় থেকে এসেছে। তাহলে নো সোনা হ্যাড আই সিন ইউ, কমা, তারপরে সরি কমা, অবশ্য দেনের আগে কমাও কিন্তু ইউজ করা হয়, এই জিনিসটা আমি বলে দিই তাহলে কাজে লাগবে। দেন ইউ স্টুড আপ, ওকে। আশা করি বুঝতে পেরেছো যে বা এই রিজনটা ক্লিয়ার হয়েছে যে কেন আমরা আসলে এটি পাস্ট টেন্সে করতে পারি। ওয়েল, আর এটি হলো ইনভার্সনের নিয়ম, আমি পরবর্তীতে তোমাদের বুঝিয়ে দেবো। ইনভার্সনের জন্য বেসিক্যালি হ্যাডটা সাবজেক্টের পূর্বে এসে গেছে, ডিডটা সাবজেক্টের পূর্বে এসে গেছে। ক্লিয়ার? ওয়েল, সো আমরা প্রমাণ দেওয়ার চেষ্টা করলাম যে পাস্ট ইনডিফিনিটও হতে পারে, পাস্ট পারফেক্টও হতে পারে নো সোনারের সঙ্গে। নাও 9 নাম্বার নিয়ে কথা বলি। নো সোনার হ্যাড, ঠিক আছে। এখন নো সোনারের পরে যদি আমি ডিড দিই তাহলে কি ভুল হবে? এবার যদি তোমাকে প্রশ্ন করি, অবশ্যই ভুল হবে না। আর শার্ট, এটা কিন্তু 3টা ফর্মই এক, শার্ট, বুঝতে পারছো যে শার্ট মানে হচ্ছে খুলে দেওয়া। তো সেক্ষেত্রে বন্ধ করা। তো সেক্ষেত্রে শার্টের যেহেতু 3টা ফর্মই এক, এটিকে আমি পাস্ট টেন্সেও ধরতে, প্রেজেন্ট ফর্মে ধরতে পারি, তাহলে ডিড। আমি পাস্ট পার্টিসিপল হিসেবে ধরলে কিন্তু কি হয়ে যাবে, নো সোনার হ্যাডও হবে। বহুত আর কারেক্ট, কিন্তু বহুল প্রচলিত হ্যাড, সেই জন্য বেসিক্যালি আমরা নো সোনার হ্যাডটাই নেব। আমি শুধু এইটুকু বললাম, ঠিক আছে, এটি জানতে হবে। আচ্ছা, এরপরে আসি, নো সোনার হ্যাড আই শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করা মাত্র করে ফেললাম যখনই টেলিফোনটা বেজে উঠেছিল। ওকে, সো এরপরে এখান থেকে ব্যতিক্রম কিছু নাই, নো সোনা হ্যাড, একই রুল। আমি তোমাকে আর কি বোঝাবো, এই জন্য দ্রুত পাস করছি। পাস্ট টেন্স। আচ্ছা, নো সোনা হ্যাড, ওকে, পাস্ট টেন্স, এবং এই পাশে কি রয়েছে, লিভ থেকে লেফট, পাস্ট টেন্স। মন খারাপ করো না, আমি দ্রুত পাস করছি বিকজ এগুলো খুবই সহজ। নো সোনার হ্যাডের পরিবর্তে তুমি হার্ডলি হ্যাড ইউজ করতে পারো। কি ইউজ করতে পারো? হার্ডলি হ্যাড, মনে থাকবে, হার্ডলি হ্যাড। নো সোনার হ্যাড মানেও যা, হার্ডলি হ্যাড মানেও তাই। ওকে, হার্ডলি হ্যাডের পরে অবশ্যই তোমাকে হোয়েন ইউজ করতে হবে। এইটুকু মনে রাখো যে নো সোনার হ্যাডের পরে মোস্ট বা বেশি ব্যবহৃত হয় দেন, আর হার্ডলি হ্যাডের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় হোয়েন, বা হোয়েনটাই এর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট। আমি শর্টকাটটা দিয়ে দিয়েছি, একটু নিচে দেখে নিও। হ্যাঁ, এটা এনটিআরসি-তে আসা প্রশ্ন। ওকে, আচ্ছা, ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম, আমি তো বলেই দিয়েছি ভার্বের পাস্ট টেন্স হবে, রাইট? ওকে, পাস করতে থাকি, ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম। ইয়েস, এই রুলটা কিন্তু খুবই ব্যতিক্রম। এই রুলটা ব্যতিক্রম একটু, কিভাবে? ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট থাকলে আমি ডিড করতাম, কিন্তু যেহেতু সাবজেক্ট নেই, দেখো ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইমের পরে ইনফিনিটিভ হবে। ইনফিনিটিভ মানে কি? 2+V1, যখন সাবজেক্ট উল্লেখ থাকবে না। আচ্ছা, ভাবো তো, এটা হচ্ছে BCS 13-তে আসা প্রশ্ন। এই প্রশ্নটা কি BCS এর পরীক্ষায় দেওয়া ঠিক হয়েছে? এত সহজ? আমি জানি অনেকের কাছেই তোমাদের অনেক সহজ মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো, সত্যি বলছি, এই কোয়েশ্চেনগুলো এখন আসার সম্ভাবনা অনেক কম। 13তম BCS মানে বুঝতে পারছো, হয়তো বা তোমার জন্মের কয়েকদিন পর, না জন্মের আগে, এরকম। আচ্ছা, তো যেটি বলছিলাম যে এই ধরনের কোয়েশ্চেনটা একটু জটিল করা হয় অনেক সময়। এই কোয়েশ্চেনটাকে যদি জটিল করা হয়, কিভাবে জটিল হতে পারে দেখা যাক তোমরা সঠিকটা আনসার বেসে বের করতে পারছো কিনা। লাইক দিস, এই কোয়েশ্চেনগুলোকে আমি জটিল করে দিচ্ছি। দেখো, একটা সহজ জিনিসকে জাস্ট লাইক কিভাবে জটিল করা হয়। এইবার যদি এই টেস্টটি দেওয়া হয় এবং যদি বলা হয় চুজ দ্য কারেক্ট আনসার, দেখো সাধারণ জিনিস কিভাবে অসাধারণ হয়ে যায়। এবার বুঝে শুনে সম্ভাব্য রাইট আনসারটা তুমি আমাকে বলো যে কোন আনসারটি রাইট হয়েছে। দেখা যাক, দ্রুত, তোমাদের সময় থাকবে 30 সেকেন্ডস। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক, ইট ইজ টাইম ইউ ডিড দ্য ওয়ার্ক, ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক ফর মি, ইট ইজ টাইম টু ডু ফর মি দ্য ওয়ার্ক। ঝটপট জানিয়ে দাও, দ্রুত।
দ্রুত। আচ্ছা, একজনে বলেছে যে হাইড হয়ে গেছে, ক্লাসটি দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে ইউটিউবে ক্লাস করতে পারো। আর যাদের ইউটিউবে হাইড হয়েছে তারা অবশ্যই ফেসবুকে ক্লাস করতে পারো, বিকজ একই সাথে লাইভ স্ট্রিমিং হচ্ছে ইংলিশ মজা ফেসবুক পেজে এবং ইংলিশ মজা ইউটিউব চ্যানেলে। ওকে, দেখা যাক। আচ্ছা, একজনে বলেছে যে অলার কারেক্ট, হাজি সুরুজ্জামান রাব্বি। ওকে, অনেকে অলার কারেক্ট দিচ্ছে যে স্যার আপনি মেবি কিছু একটা দিয়েছেন। লেটস সি রাইট আনসারটা দেখি এবার। ইট ইজ টাইম, আমরা তো জানি যে পরবর্তীতে ইনফিনিটিভ হতে পারে। ওকে ফাইন, যেটি নিয়ে আমি এতক্ষণ মানে একটু আগেই তো কথা বললাম বা দেখলাম, তাই না? সেটাই। হ্যাঁ, এটা কিন্তু ভুল তোমরা করোনি। বি নাম্বার, ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম, আমরা জানি সাবজেক্ট নিলে পরবর্তীতে পাস্ট টেন্স হয়। ইয়েস, সো এটাও রাইট। ওকে, ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক ফর মি, এটাই উপযুক্ত সময় আমার জন্য কাজটি করার। ফর মিটাকে অবশ্যই শেষে দিতে হবে, কারণ শেষে না দিলে বাক্যটির অর্থ থাকবে না। এই জিনিসটুকু তোমার বুঝতে হবে। তুমি যদি এখানে দাও যে ইট ইজ টাইম টু ডু ফর মি দ্য ওয়ার্ক, কি হলো এটা? টু ডু, ভালো করে বুঝো কি। তো ইনফিনিটিভের কিন্তু অবজেক্ট থাকে, তোমরা জানো ইনফিনিটিভের কি আছে? অবজেক্ট। তার মানে ইনফিনিটিভ কোথাও থাকলে তারপরেই কিন্তু অবজেক্ট থাকে। তাহলে এখানে যেহেতু টু ডু আছে, ইনফিনিটিভের পরেই কিন্তু অবজেক্ট থাকা উচিত ছিল, অর্থাৎ টু ডু দ্য ওয়ার্ক, আর ফরমি হচ্ছে আমার জন্য। এই ফরমিটা কিন্তু একেবারে বাড়তি অংশ, সুতরাং এই বাড়তি অংশকে মাঝে দিয়ে এত ভাইটাল করা যাবে না। ইনফিনিটিভের পরে অবশ্যই একটি অবজেক্ট থাকতে হবে। এটি না থাকার জন্যই বেসিক্যালি এটি রং হয়েছে। ক্লিয়ার? সুতরাং চুজ দ্য কারেক্ট আনসার না বলে বরং বলা উচিত ছিল চুজ দ্য ইনকারেক্ট। চুজ দ্য ইনকারেক্ট ওয়ান। ইয়েস, আশা করি বুঝে নিয়েছো যে কোনটাকে আমরা ইনকারেক্ট বা রং বলতে পারছি। তো এই ধরনের সাধারণ জিনিসগুলো অসাধারণ হয়ে যায় পরীক্ষায় আসলে। ওকে, সো নেক্সটে আসি। যারা পেরেছো বুঝে শুনে তাদেরকে অবশ্যই ডেফিনেটলি অভিনন্দন। 15 নাম্বার, ইট ইজ হাই টাইম, আর কতবার বলবো? ভার্বে পাস্ট টেন্স। যেহেতু বারবার এসেছে তো এনটিআরসিতে, মানে এটা আসেই, যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবে 12-13 মানে এসেই গেছে প্রায় পরীক্ষাগুলোতেই। ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম থাকলে ভার্বে পাস্ট টেন্স হয়ে যায়। আই উইশ থাকলেও ভার্বে পাস্ট টেন্স হয় এবং সেই অনুযায়ী ক্যান থেকে কুড হয়েছে। ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম থাকলে আমরা ভার্বে পাস্ট টেন্স করে দিই, ডিসকাসড। ওকে, আচ্ছা, ইট ইজ হাই টাইম অর ইট ইজ টাইম, উই উড ডিসকাস। আচ্ছা, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে উড ডিসকাস কি হতে পারে, আমি তোমাদেরকে এবার একটি প্রশ্ন করছি। 18 নাম্বারের এই কোয়েশ্চেনটা, 18 নম্বরের এই প্রশ্নটা তোমরা সবাই খেয়াল করো। আমরা যদিও জানি যে ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইমের পরে কি হয়, নর্মালি ভার্বের পাস্ট টেন্স হয়ে যায়, সেটা তো ঠিকই আছে, কিন্তু আরও একটি আনসার রাইট হতে পারে, সেটা হয়তোবা তোমরা গেস করে ফেলেছো, উড ডিসকাস। তবে আরেকটি বিষয় তোমাদের জানিয়ে রাখি যে ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইমের পরে সলিড পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, একেবারে খাঁটি। কিন্তু যদি এই অপশানগুলো অনুপস্থিত থাকে সেক্ষেত্রে মডাল ভার্ব পাস্ট টেন্স হলে সেটিকে তোমরা রাইট বলবে। ক্লিয়ার? ওকে, বাট সলিড যদি পাস্ট টেন্স থাকে সেটি কিন্তু শাশ্বত এবং চিরন্তন রুল। ইয়েস, অনেকেই বলছো দুটাই রাইট। হ্যাঁ, এবার বুঝে নিয়েছো যে দুটোই রাইট হতে পারে। আচ্ছা, অ্যাজ দে ওয়েটেড, যেহেতু তারা অপেক্ষা করছিল, রহিম আর্গিউড এগেনস্ট ওয়ার, রহিম একটি বিষয় নিয়ে তর্কে লিপ্ত হয়েছিল। অ্যান্ড সি নাম্বারে বলা হচ্ছে হোয়াইল হিজ ব্রাদার ওয়াজ ডিসকাসিং দ্য ইফেক্ট অফ পলিউশন। আচ্ছা, এখানে সি নাম্বারটাকে রাইট করা হয়েছে BCS 21 এইটার জন্য তোমাকে হোয়াইলের রুলটা জানতে হবে। হোয়াইলের রুলটা কিন্তু খুবই ভাইটাল। আচ্ছা, হোয়াইল যদি কোথাও থাকে তারপরে সাবজেক্ট থাকলে তোমরা ছোট্ট করে একটু আন্ডারলাইন করে নাও, পরবর্তীতে হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস। এই যে পাস্ট কন্টিনিউয়াস, এই রুলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কি বোঝনি না? আচ্ছা, আমি ওই শর্টকাটটা কিন্তু নিচে দিয়ে দিয়েছি যে হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে পরবর্তী হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস। এক্ষেত্রে অপর বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অপর বাক্যটি কি হয়? পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, এই যে পাস্ট ইনডিফিনিট কিন্তু হয়ে আছে। আচ্ছা, যাই হোক, এখন আমি যেটি করব 19 নাম্বারের মতো করে বিভিন্ন সময়ে এসেছে বা আসতে পারে, আমি তোমাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করি। লাইক দিস, ধরো এরকম একটি বাক্য দেওয়া হলো যে while she burnt her
হ্যান্ডস। সো এখানে রাইট আনসারটা তুমি কি নিতে চাচ্ছ? লাইক দিস, আমি এখানে কুক দিলাম। দেখি আমি তোমাদের কাছ থেকে আমি অপশান দেবো না, কুক দিলাম, ঠিক আছে। আর go fast while I like this order। এইখানে আমি অর্ডারে আন্ডারলাইন করলাম। আমি বারবারই তো তোমাদেরকে ক্লু দিচ্ছিলাম, তো সেই ক্ষেত্রে ক্লু দেখে অনেকে পেরে যাচ্ছিলে। এবার একেবারেই বোঝার জ্ঞান থেকে তুমি যতটুকু পারো সেই অনুযায়ী আনসারটা করো। গো ফার্স্ট হোয়াইল আই অর্ডার, আর হোয়াইল শি কুক শি বার্নড হার হ্যান্ডস। এখানে আমি একটু কমা ইউজ করতে চাই, কুক রাইস দিই, তাহলে বাক্যটি পূর্ণ হবে। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। এবার অনেক আত্মবিশ্বাস নিয়ে রাইট উত্তর করছো। দেখো দ্রুত, আচ্ছা দুইটি দিয়েছি কিন্তু একটা না, দুইটা। আচ্ছা, এর ভিতরে আরেকটি জিনিস মনে করে দিই, এখন পর্যন্ত ভিডিওটি কারা কারা শেয়ার করনি তার একটু হাত তোলো। আচ্ছা, ওকে। সো এই বিষয়টা একটু দেখে নাও। হোয়াইল, তারপরে সাবজেক্ট, পরেরটি পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে আমরা কুকটাকে কি করে দেব? ওয়াজ কুকিং করে দিলাম। ওকে, পাস্ট কন্টিনিউয়াস করে দিলাম, ওয়াজ কুকিং। আর পরেরটা একটু ব্যতিক্রম, ইম্পারেটিভ সেন্টেন্স। তুমি কি জানো ইটস এ ইম্পারেটিভ সেন্টেন্স, ভার দ্বারা শুরু, গো ফাস্ট, আদেশ উপদেশ। সো যখনই ইম্পারেটিভ সেন্টেন্স থাকে এবং তারপরে হোয়াইল থাকে, সেক্ষেত্রে যতই সাবজেক্ট থাকুক না কেন হোয়াইল পরবর্তী, এই নিয়মটি প্রযোজ্য হবে না, তখন ওটি হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ হোয়াইল আই অ্যাম অর্ডারিং। রাইট, এই নিয়মটা কিন্তু একটু ব্যতিক্রম। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো একটু নোট করে নাও এই নোটটা। ইম্পারেটিভ সেন্টেন্স, ওকে। তারপরে যদি কখনো হোয়াইল থাকে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের পরবর্তীতে অবশ্য এই নিয়মগুলোরও ব্যতিক্রম আছে, কারণ টেন্সের ক্ষেত্রে আমি দেখেছি হোয়াইল দিয়েও আরও অনেক রকম হয়, বাট এই দুটো নিয়মকেই মানে কি বলে কাছাকাছি থেকে একটা মানে কি বলে একটা বাইন্ডিংসের মধ্যে নিয়ে আসা যায়, যে ইম্পারেটিভ থাকলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে হোয়াইলে পরে আমরা এটাকে কি করছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। একটু ছোট্ট করে নোট করে নাও এই নোটটি। ওকে, তাহলে ইতিমধ্যে আমরা হোয়াইলের দুটো নিয়ম কিন্তু শিখে ফেললাম। আমরা কিন্তু দুইটি নিয়ম শিখে ফেললাম, তাই না? আচ্ছা, গো ফার্স্ট হোয়াইল আই এম অর্ডারিং, এগিয়ে চলো যখন আমি অর্ডার করছি। রাইট, কথাটা এরকম, গো ফার্স্ট, দ্রুত এগিয়ে চলো যখন আমি কি করি, মানে অর্ডার করছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটি সাধারণ নিয়ম, হোয়াইলে পরে জাস্ট যেহেতু এটি অ্যাসার্টিভ সেন্টেন্স নর্মাল কথা, তাই এটি পাস্ট কন্টিনিউয়াস হয়েছে এই নিয়মে। আর ব্যতিক্রম সেটি তো দেখিয়ে দিলাম। ওকে, সো ইট ইজ টাইম, কোনো কথা নেই, ভার্বে পাস্ট টেন্স। এই নিয়মটা বারবার এসেছে, আসলে সিকোয়েন্স অফ টেন্সের বেশি তো নেই, এগুলো ভার্বে পাস্ট টেন্স হয়েছে। হোয়াইলের ঠিক পরেই কি হয়েছে? পাস্ট কন্টিনিউয়াস। রাইট, মাই আঙ্কেল অ্যারাইভড, হোয়াইলের ঠিক পরেই কি হয়েছে? পাস্ট কন্টিনিউয়াস। আ ম্যান ওয়াজ রান ওভার বাই আই স্পিডিং বাস, রান ওভার মানে চাপা পড়া, এটা কিন্তু প্যাসিভ ভয়েস, যেহেতু এখানে বাই আছে তো এই জন্য রান ওভার প্যাসিভ ভয়েসে হয়েছে। ওকে, এখানে কিন্তু কোনো কিছু নিচে চাপা পড়া ক্ষেত্রে রান ওভার হয়ে যায়, এখানে আবার দেখো রান ডাউন, মানে অদ্ভুত স্টাইলে প্রশ্ন করা হয়েছে, প্রিপোজিশনের সঠিক ব্যবহার দিয়েও প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, এরপরে আসি 25 নাম্বার, আই অ্যারাইভড। এইখানটায় তোমরা একটু কারেকশন করে নাও, যাদের কাছে বইটি আছে উত্তর তোমরা সবাই বি নাম্বারটা করে নাও। রাইট, এখানে দেখো আমি বলেছিলাম যে সাবঅর্ডিনেট ক্লজটা যখন এরকম করে থাকছে পাস্ট টেন্সে, তখন প্রিন্সিপাল ক্লজটা কিন্তু তোমার কন্টিনিউয়াস টেন্সে হয়, এটা আমি প্রথম দিকে বলেছিলাম। তো সেই দিক থেকে অর্থ করলেও কিন্তু এটি রাইট, বেশি সুন্দর শোনাবে যে হি ওয়াজ ওয়াশিং হিজ কার, সে তার গাড়িটা ধৌত করছিল, হোয়েন আই অ্যারাইভড, যখন আমি পৌঁছেছিলাম, মানে পৌঁছানো অবস্থায় সে ধুচ্ছিল, এই কথাটা। আর আমি যদি বলি হি ওয়াশড হিজ কার, সে তার কার ধুয়েছিল যখন আমি পৌঁছেছিলাম, মানে কথাটা সুন্দর শোনায় না, কন্টিনিউয়াসটাই বেশি যৌক্তিক। ওকে, এরপর আসো আই কেম ইন হোয়েন হি রাইট। ওকে,
পাস্ট টেন্সের সঙ্গে পাস্ট কন্টিনিউয়াসের যে একটি দারুণ সম্পর্ক, আমি কিন্তু বারবার সেটা বোঝানোর চেষ্টা করছি। পাস্ট ইনডিফিনিটের সঙ্গে পাস্ট কন্টিনিউয়াসের একটি দারুণ সম্পর্ক বারবার বোঝানোর চেষ্টা করছি। ওকে, সো উই ডট ডট ওয়ার ডুইং হোয়েন দ্য লাইট ওয়েন্ট আউট, দেখো পাস্ট টেন্স, তাই অন্য পাশে কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস করলাম। হোয়েন দে ওয়ার কিলিং দ্য স্নেক আই ওয়াজ অ্যাফ্রেড, পাস্ট ইনডিফিনিটের সঙ্গে কি হলো, পাস্ট কন্টিনিউয়াস হলো, মানে ঘুরে ফিরে কিন্তু ওই কথাটাই বারবার আসবে যে পাস্ট ইনডিফিনিটের সঙ্গে পাস্ট কন্টিনিউয়াসের অর্থটা বেশি যৌক্তিক। আচ্ছা, আই স ইয়োর ব্রাদার হোয়েন, এই যে পাস্ট ইনডিফিনিটের সঙ্গে পরেরটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াসটাই বেশি যৌক্তিক। হি সেইড, আর এটা হচ্ছে সাধারণ নিয়ম, সিকোয়েন্স অফ টেন্স, পাস্ট ইনডিফিনিট অন্য পাশে ন্যারেশনের নিয়ম অনুযায়ী, যেহেতু সেইড রয়েছে অনেকটা ন্যারেশনের মতো, হ্যাড কামটা এখানে বেস্ট হয়েছে। আচ্ছা বলো তো, কোনোভাবে যদি এখানে হ্যাড কামটা না থাকতো তাহলে রাইট উত্তর কী হতো? হ্যাড কাম না থাকলে রাইট উত্তর কী হতো? আচ্ছা, রাইট উত্তর হতো তখন হয়তোবা কেম, অথবা হয়তোবা অ্যারাইভড, এটসেট্রা। তাহলে পাস্ট পারফেক্ট থাকলে আমরা অলওয়েজ পাস্ট পারফেক্টটা চুজ করব। যখন দ্যাট থাকবে তখন, আমি কিন্তু অন্যান্যগুলো কথা বলছি না, অন্যান্যগুলোতে কিন্তু কন্টিনিউয়াসে কথা বললাম, কিন্তু যখন দ্যাট থাকবে তখন কিন্তু ন্যারেশনের নিয়ম অনুযায়ী পাস্ট পারফেক্ট ইজ দ্য বেস্ট আনসার। ওকে, এবার আসো 31st, আই থট, ইয়েস দ্যাট আছে, পাস্ট পারফেক্ট। দ্য থিফ সেইড, চোরটি বলেছিল, দ্যাট হি ওয়াজ অ্যাশেমড অফ, সে খুব লজ্জিত হয়েছিল, হোয়াট হি হ্যাড ডান, বুঝতে পারছো? এই যে পাস্ট টেন্স, তাই এই পাশটা পাস্ট পারফেক্ট করাটাই বেশি যৌক্তিক। আচ্ছা 33 নাম্বার, দ্য পাসার বাই, পথচারীরা সেইড দ্যাটের পরেরটা পাস্ট পারফেক্ট করাটাই বেস্ট। পথচারীরা বলেছিল যে তাদেরকে অনেক পথ ভ্রমণ করতে হয়েছিল সেই দিনগুলোতে। শি রিঅ্যাসিওরড মি দ্যাটের পরে পাস্ট পারফেক্ট, ঘুরে ফিরে একই ধরনের প্রশ্ন। হি থ্যাঙ্কড মি ফর হোয়াট, আই পাস্ট পারফেক্ট। ওকে, অ্যান্ড when we arrived at the shop we noticed that, খেয়াল করে দেখো, এবং পরেরটা পাস্ট পারফেক্ট, ঘুরে ফিরে একই জিনিস, কোনো পরিবর্তন নেই। আচ্ছা ম্যারি কি বলছে, হ্যাড ফিনিশড হার হোমওয়ার্ক when we arrived। দেখো এখানে আমরা নর্মালি কিন্তু আরেকটা উত্তরকে চুজ করতে পারতাম, যখন পাস্ট ইনডিফিনিট আছে এই পাশে কিন্তু পাস্ট কন্টিনিউয়াসটা বেস্ট হতো, কিন্তু পাস্ট কন্টিনিউয়াস কি কোথাও রয়েছে? দেখো তো নেই। যদি এরকম থাকতো যে ম্যারি ওয়াজ ফিনিশিং হার হোমওয়ার্ক হোয়েন উই অ্যারাইভড, আমি এই জন্য বলছি যে এখানে হ্যাড ফিনিশটাই তোমাকে নিতে হচ্ছে, উই আর কম্পেলড, আমরা বাধ্য। ওকে, 38 নাম্বার, আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু কনভিন্স দ্য টিকেট, আর টিকিটটি ম্যানেজ করতে, খুঁজে পেতে আমরা এটা খুব কঠিন হয়ে গেছিল, দ্যাট আই হ্যাড লস্ট মাই টিকেট, রাইট, পাস্ট টেন্স, দ্যাট পরবর্তী পাস্ট পারফেক্ট। শি হ্যাড বিন আ নার্স হোয়েন শি ডিসাইডেড, দেখো ডিসাইডেড মানে পাস্ট ইনডিফিনিট, তাহলে অর্থগত কারণে কিন্তু সবচেয়ে ভালো হতো পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু পাস্ট কন্টিনিউয়াস কিন্তু নেই। অবশ্য থাকলে তো কোনো ঝামেলা নেই, আর না থাকলে পাস্ট পারফেক্টটাকেই তুমি চুজ করবে। কমপ্লিট দ্য সেন্টেন্স, হি বট আ নিউ কার বিকজ হিজ ওল্ড ওয়ান হ্যাড ব্রোকেন, পাস্ট ইনডিফিনিট, পরেরটি পাস্ট পারফেক্ট। 41 নাম্বার, ডোন্ট কাম টুমরো আনলেস আই ফোন, এই আনলেস নিয়ে একটি কথা রয়েছে, সেই টেস্টটা আমি তোমাদেরকে জাস্ট লাইক দিয়ে একটু টেস্ট করতে চাই, একটু বুঝে শুনে আনসারটা করার চেষ্টা করবে। বলতে হবে নিচের কোন বাক্যটি রাইট, চুজ দ্য কারেক্ট আনসার। লাইক দিস বলা হলো, স্টে, ভালো করে বোঝো, stay with me, like this হলো, until a help comes, will come, এ একটা, তারপরে এ একটা, unless she respond
আরেকটি হচ্ছে she will respond. সঠিক আনসারটি খুঁজে বের করো। এবার বুঝতে পারবে যে ভালো লাগলেই তা ভালো হয় না বা সঠিক হয় না। স্টে উইথ মি আনটিল হেল্প উইল কাম, স্টে উইথ মি আনটিল হেল্প কামস, অথবা স্টে উইথ মি আনলেস শি রেসপন্ডস, নাকি স্টে উইথ মি আনলেস শি উইল রেসপন্ড। ঝটপট একটু আনসারটা জানিয়ে দাও, দ্রুত দ্রুত জানিয়ে দাও। সফল হতে চাও অথচ অধৈর্য হয়ে যাও। সফলতা সঙ্গে ধৈর্যের একটা দারুণ সম্পর্ক, আন্তরিকতা, ধৈর্য এগুলো থাকতে হবে। সো তুমি যে আস্তে আস্তে করে এগোচ্ছ, তোমার ভেতরে ছোট ছোট কিছু প্রবলেমগুলো দূরীভূত হচ্ছে, সেগুলো তোমাকে জানতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখছি তোমরা অনেকে রাইট উত্তর করেছ। আচ্ছা, স্টে উইথ মি, আমার সাথে থাকো, আনটিল হেল্প উইল কাম। নো, মনে রাখতে হবে টিল, আনটিল, আনলেস এগুলোর পরে অর্থ অটোমেটিক্যালি ফিউচার টেন্স হয়ে যায়, তাই আলাদা করে ফিউচার টেন্স ইউজ করা যাবে না। টিল, আনটিল, আনলেস এরপরে নো ফিউচার টেন্স, বাট অর্থটা কিন্তু এমনি ফিউচার টেন্স হয়। তো যেহেতু এখানে ফিউচার ইউজ করা হয়েছে, সেই জন্য কিন্তু আমি এটিকে রং বলছি। ঠিক আছে? অথচ না জানলে কিন্তু অর্থ করতে সুন্দর লাগবে, মনে হবে না যে কোথাও ভুল রয়েছে। তাহলে আনটিল হেল্প কামস, তার মানে এখানে আমার সঙ্গেই থাকো যতক্ষণ না সাহায্য আসছে, সাহায্য ত্রাণ যারা দিচ্ছে যতক্ষণ না আসছে আমার সাথেই থাকো। সো অবশ্যই আনটিলের পরে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়েছি, কিন্তু অর্থটা ফিউচারের মতোই হয়েছে। যতক্ষণ না আসছে বা যতক্ষণ না আসে, অর্থ ফিউচারের মতো, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হবে, অতএব সেদিক থেকে এটি রাইট। সো আনটিল আন্ডারলাইন করছি, ইটস আ প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, অ্যান্ড স্টে উইথ মি একইভাবে আনলেসের পরে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করে দেব, সেই জন্য এটি রাইট। আমার সঙ্গে থাকো আনলেস যদি না সে রেসপন্ডস, মানে যদি সে আমার কোনো সারা শব্দ না দেয় তাহলে আমার সঙ্গেই থাকো, সো এটিও রাইট, কোনো সমস্যা নেই। অ্যান্ড আনলেস রয়েছে অথচ আমি ফিউচার টেন্স করে ফেলেছি, যেটা কি না এইখানে রয়েছে, দেখো ওই আনলেসের ব্যবহারটা প্রেজেন্ট ইনডিফিনিট। বুঝতে পারছো? অনেকে কিন্তু ভুল করে হয়তো এটা দিয়ে ফেলবে। তো আজকের পর থেকে আর এই বিষয়টার যেন তোমার ভুল না হয়, সেই জন্য লাইক দিস আমি এখানে রং লিখে দিলাম। ছোট্ট করে শর্টকাটটা লিখে নাও, শর্ট কাট, সেটা হচ্ছে ডট ডট, কী বললাম, টিল, আনটিল, আরেকটি কি, আনলেস। এরপরে কি হবে? এরপরে যেটি হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে? কিন্তু এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ফিউচার হবে মিনিংয়ের দিক থেকে, ফিউচার ইন মিনিং, অর্থাৎ অর্থগত দিক থেকে সেটা কিন্তু অর্থ হয়ে যাবে ফিউচারের মতো। রাইট, এই শর্টকাটটি একটু লিখে রাখো। ওকে, আচ্ছা এরপরে আসি আমরা স্টে হেয়ার, এখানে অবস্থান করো, আনটিল, আনটিল দেখো প্রেজেন্ট টেন্স, রিটার্ন, বুঝতে পারছো? এখানে অবস্থান করো আনটিল আর রিটার্ন, যতক্ষণ আমি ফেরত আসি, প্রেজেন্ট ইনডিফিনিট। ডোন্ট গো আউটসাইড, বাইরে বের হয়েও না, বাইরে যেও না, আনটিল ইট স্টপস রেনিং, যতক্ষণ না বৃষ্টি ছেড়ে যাচ্ছে। ওয়েল, প্রেজেন্ট টেন্স। কমপ্লিট, স্টে অ্যাট দ্য অ্যাক্সিডেন্ট সাইট, অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা হয়েছে, সেই জায়গাটাতেই অবস্থান করো, আনটিল হেল্প অ্যারাইভস। দেখেছ? কিন্তু অনেকেই ভুলভাল করে যদি কোনোভাবে, আচ্ছা নিজেকে প্রশ্ন করো, ধরো আমি লাইক দিস এরকম কোনো একটি মরুভূমিতে একটি টেস্ট দিলাম, দিয়ে ফিল ইন দ্য গ্যাপ, দুটো অপশান, একটা হচ্ছে লাইক দিস কাম দিলাম, আরেকটাতে হচ্ছে উইল কাম দিলাম। তো নিজের দিক থেকে নিজেকে প্রশ্ন করে দেখো তো যে আসলে কোনটি শুনতে সুন্দর শোনায়, নিজেকে প্রশ্ন করে দেখো এবার। এই টেস্টটাই যদি দেওয়া হয় যে স্টে অ্যাট দ্য অ্যাক্সিডেন্ট সাইট আনটিল হেল্প কাম নাকি কামস, সরি এখানে এস দিতে হবে, এস। দেখো মানে প্রবলেমটা কোথায় হয়, দেখো অর্থ কিন্তু খুব একটা বেমানান লাগছে না। নিজেকে প্রশ্ন করো যে সম্ভবত তুমি কি দিতে। ওকে, ঠিক আছে, ইয়েস, হয়তোবা অনেকে উইল কাম দিত, আবার অনেকে হয়তোবা এ দিত। ফাইন, আজকের পর থেকে আমাদের
ভিতটা স্ট্রং হয়ে গেল আমরা অলওয়েজ কি দেবো প্রেজেন্ট ইনডিফিনিট। কোন তিনটি শব্দ, কোন তিনটি কনজাংশন? টিল, আনটিল, আনলেস। আরও রয়েছে বাট এই তিনটি হচ্ছে বহুল প্রচলিত, বহুল ব্যবহৃত। ঠিক আছে, ওকে। অ্যান্ড 45, ইট ওয়াজ নট লং, এটা অনেক দিন হলো না, সিন্স যখন আমরা এটা জানি যে সিন্সের আগে যখন পাস্ট ইনডিফিনিট থাকে পরে হয়ে যায় পাস্ট পারফেক্ট। হ্যাঁ, এটি তো অবশ্যই, এই রুলটা এখানে দেওয়া আছে, পাস্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট পারফেক্ট। একটু দেখে নিও, রাইট? এই জিনিসটাও সিন্সটা জাস্ট খালি একটু শুরুতে দেওয়া হয়েছে, কিন্তু নিয়মটা হলো এই পাশে প্রেজেন্ট টেন্স, তাই পরবর্তীতে হয়ে যাবে পাস্ট টেন্স। ওকে, নাম্বার 47, আই হ্যাভ হোপ টু মিট ইউ সিন্স। খুবই সহজ, এটি পাস্ট ইনডিফিনিট, তাই অন্য পাশে হয়েছে পাস্ট পারফেক্ট। এই নিয়মটা, সরি, প্রেজেন্ট পারফেক্ট, এই যে প্রেজেন্ট পারফেক্ট, এই হলো সিন্স। ওকে, রিড ইয়োর ফার্স্ট নোভেল, রাইট? ওকে, 48 নাম্বার, 10 years হ্যাভ পাস্ট, সিন্সের এই পাশে। তো মূল আয়োজনটি শুরু করব তার আগে আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, বা তোমরা কতটুকু ধরে রাখতে পেরেছো আমি একটু দেখতে চাই। যেমন হি থট দ্যাট, আনসারটা তোমরা সবাই একটু আমাকে জানিয়ে দাও। রাইট আনসার কোনটা হবে? অপশান এ, হি হ্যাড গন দেয়ার on time. B number, he would go there on time. He went there on time. জাস্ট আমি স্মৃতিটা একটু স্মরণ করে মানে স্মৃতিতে তোমাদের একটু স্মরণ করার চেষ্টা করছি যে রাইট উত্তর আসলে কোনটা। আচ্ছা, হি উইল গো দেয়ার অন টাইম। এই বেসিক টেস্টটা দিচ্ছি যাতে করে গত দিনের বিষয়টি তোমার মাথাতে আসে। ঝটপট একটু কমেন্টে জানিয়ে দাও সম্ভব রাইট আনসার কী হতে পারে। হি থট দ্যাট হি হ্যাড গন দেয়ার অন টাইম, হি উড গো দেয়ার অন টাইম, নাকি হি ওয়েন্ট দেয়ার অন টাইম, আর নাকি ডি নাম্বার হি উইল গো দেয়ার অন টাইম। দ্রুত সময় দেব 30 সেকেন্ডস, দ্রুত। আর এটি পারার মধ্য দিয়েই আমি বুঝে নেব যে গত দিনের আলোচনা ধরে রাখতে পেরেছো কিনা, নাকি শিখছো আর অন্য দিক দিয়ে ভুলে যাচ্ছ। যা শিখছো সেটাকে কিন্তু ধরে রাখতে হবে মজবুতভাবে। ওয়েল, আমি অনেকে সঠিক আনসার দেখতে পাচ্ছি। আচ্ছা, লাইক বাটনে হিট করে দাও আর ভিডিওটা শেয়ার করে দাও। যারা যারা ভিডিওটা শেয়ার করলে আলহামদুলিল্লাহ, একটু শেয়ার লিখে দাও, সবাই একটু ডান লিখে দাও, ঠিক আছে? আমি একটু দেখতে চাই। দ্রুত দ্রুত দ্রুত। ওকে, সো আর টাইম ওয়েস্ট করবো না, এবার আনসারগুলো একটু মিলিয়ে নাও। আমরা গত দিনে সিকোয়েন্স অফ টেন্সের মূল কথা বলেছিলাম যে সেখানে ক্লজ থাকবে দুইটি, একটি হলো প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। একটি হলো, আচ্ছা আমাকে কি শোনা যাচ্ছে? আমি কিন্তু ট্রাই করিনি, আগে দেখি ঠিক মতো শুনতে পাচ্ছ আমাকে? ও আচ্ছা, ঠিক আছে, শোনা যাচ্ছে। ঠিক আছে, ওকে। সো আমি যেটা বলছিলাম যে তোমরা আমাকে বলো, গত দিনে আলোচনায় কিন্তু আমি যেটি বলেছিলাম যে যে দুইটি ক্লজ থাকবে, একটি হলো প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। একটি প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, কোনো কারণে কি, আচ্ছা ইউটিউবের লাইভ স্ট্রিমিংটা কি বন্ধ হয়ে গেছে? ও নো, ঠিক আছে, ওকে। তো দুইটি ক্লজ থাকবে, প্রিন্সিপাল ক্লজ এবং এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজটাকে এনিহাউ পাস্ট টেন্সে নিয়ে আসতে হবে। থট, টিএইচও ইউজিএইচটি, আচ্ছা মিসিং হয়েছে, তো থট টিটা দিয়ে নাও। তাহলে হি হ্যাড গন, পাস্ট পারফেক্ট, এটিকে অবশ্যই রাইট বলতে পারি, এটি পাস্ট টেন্সের, সুতরাং আমি এটিকে রাইট লিখে দিচ্ছি পাশে। ওকে, রাইট, ওকে।
সো নর্মালি উইল থেকে উড, এটাকে ফিউচার ইন দ্য পাস্ট বলতে পারি, অবশ্যই ডেফিনেটলি এটিও রাইট। তাহলে উড গো আছে, এটিকেও আমি রাইট বলছি, যেহেতু পাস্ট টেন্সে রয়েছে তাহলে এই পাশে আমি উড গো করতে পারছি, এটিও রাইট। ওকে, অ্যান্ড